পৃথাদের বাড়ি থেকে বেরিয়ে পৃথাকে নিয়ে সোজা চলে এসেছে কাছে পিঠে এক উকিলের অফিসের সম্মুখে। আইনিভাবে এবার তার বিয়েটা করে নেওয়া প্রয়োজন, নয়তো বলা যায় না কখন আবার তার রাজাকার শ্বশুরটা মুরগির বাচ্চার মতো বউর উপরে খাবলা বসায়। পৃথা, আরুষ এবং গার্ডসদের নিয়ে অফিস বিল্ডিংয়ে ঢুকলো তুর্য। পৃথা খানিকটা অবাক হলো, বাড়ির কাছাকাছি হওয়ায় এই অফিস চিনত সে আগে থেকেই। মেয়েটা কপাল কুঁচকে তুর্যকে শুধালো, আমরা এখানে কেন এসেছি? তুর্য সম্মুখ পানে পা দিতে দিতে জবাব দিল, বিয়ে করতে। পৃথা ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, আমাদের বিয়ে না হয়ে গেছে? আইনিভাবে হয়নি এখনো। কিন্তু আইনি বিয়ের করার বয়স তো আমার হয়নি এখনো। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো পৃথার পানে, বাঁকা হেসে বলল, তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হও, তারপর তোমার বয়স বাড়ানোর দায়িত্ব আমার। পৃথা ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তুর্য বলল, দেখো, আমি এই মুহূর্তে কোনো জটিলতা চাইছি না। তোমার আর আমার বিয়ে 7 বছর আগে হয়ে গেছে। এখন তুমি মানলেও আমার বউ, না মানলেও আমার বউ। আইনি বিয়ে না হলেও রেকর্ডের ভিত্তিতে আমাদের বিয়েকে কেউ অস্বীকার করতে পারবে না। তবু আমি চাইছি এবার আমাদের আইনি বিয়েটা হয়ে যায়। ধর্ম এবং সমাজ দুটো মেনে আমি তোমাকে নিজের করে চাইছি। সুতরাং কণ্ঠে কোনো না কোনো ধ্বনি তুলে ঝামেলা বাড়িও না। পৃথাও আর কিছু বলল না। সত্যি বলতে বিয়ে তো সে কবেই হয়ে গেছে, এখন সারাদিন না না করলেও কাজ হবে না কোনো। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা, তুর্যকে অনুসরণ করে ঢুকলো এক কক্ষের ভিতরে। সেখানে চেয়ারে আগে থেকে বসা ছিলেন কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক, সম্ভবত উকিল হবেন ইনি। তুর্যকে ঢুকতে দেখেই উঠে দাঁড়ালেন তিনি, হাসি মুখে বললেন, এসেছেন আপনারা, আপনাদের জন্যই অপেক্ষা করেছিলাম আমি। তুর্যও হাসলো। ভদ্রলোকের সাথে কুশলাদি বিনিময় করে পৃথাকে নিয়ে বসলো ওই দুটি কাঠের তৈরি চেয়ার দখল করে। নিজের হাতটা তুলে হাতঘড়ির পানে তাকালো একবার, উকিলকে তাড়া দিয়ে বলল, কি করতে হবে তাড়াতাড়ি করুন, আমাদের আবার ঢাকে ফিরতে হবে। উকিল সাহেবও বসলেন। আগে থেকেই প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন। তুর্য তাড়া দিতেই তিনি প্রয়োজনীয় কাগজ এবং কলম এগিয়ে দিলেন তুর্য ও পৃথার পানে। আঙুল তুলে কাগজের দিকে ইশারা করে বললেন, এখানে সই করে দিন। কাগজটা হাতে পেয়ে দ্রুততার সাথে সই করলো তুর্য। অতঃপর পৃথার পানে এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি সই করে দাও। পৃথা তাকালো কাগজটার দিকে, হৃদয় ভারী হয়ে উঠল মুহূর্তে। একবার না জানিয়ে অগোচরে অল্প বয়সে পরিবারের লোকেরা তাকে বিয়ে দিলেও আজকের বিয়েতে সেই পরিবার নেই। যতই পরিবারের উপর অভিমান করুক মেয়েটা, তবু তার পরিবার তো। ওই বাবা মাই তাকে জন্ম দিয়েছেন, এত বছর আদর যত্ন দিয়ে বড় করেছেন। জীবনের এই মুহূর্তে এসে পৃথার ভীষণ মনে পড়ছে বাবা মাকে। হয়তো তুর্যের সাথে তার বিয়েটা আগেই হয়েছে, কিন্তু তখন কোনো অনুভূতির উপস্থিতি ছিল না। বিয়ের মানেই তো তখন পৃথা বুঝে উঠতে পারেনি ভালোভাবে, আর তার জন্য আজ অনুভূতিটাও প্রথম। আর সেই অনুভূতিতে বাবা মা ভাই কেউ পাশে নেই। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো, পৃথা এখনো কলমই তুলল না। সই করবে কি? তুর্য ভ্রুকুচকে তাকালো মেয়েটার পানে, দেখলো মেয়েটার টলমলো চোখ নিয়ে কিছু ভাবছে, আবার মাঝে মাঝে নিচু হয়ে পা চুলকাচ্ছে। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো আশেপাশে, কান খাড়া করে শুনলো কিছু মশার গান। ইস, তার ছোট্ট বউটাকে নিশ্চয় মশায় কামড়ে রক্ত চুষে নিচ্ছে। তুর্য আশেপাশে তাকালো, উকিলকে উদ্দেশ্য করে বলল, আপনার এখানে কি মশারি আছে? উপস্থিত সবাই ভরকালো তুর্যের কথায়। উকিলও সচকিত দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। এই প্রথম কিনা কেউ বিয়ে করতে এসে মশারি খুঁজছে। বিয়ে করতে এসে মশারি দিয়েই বা কাজ কি? উকিল কৌতূহল অনুভব করলেন, আগ্রহ নিয়ে বললেন, না তো মশারি দিয়ে কি করবেন? তুর্য হাত উঠিয়ে দুই হাত দ্বারা ঠাস করে শব্দ করে মশা মারার চেষ্টা করলো। নাক মুখ কুচকে বলল, আমার বউকে মশায় কামড়াচ্ছে। উকিল সহ সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। পৃথাও নিজের চিন্তা বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তুর্যের পানে। বিয়ে করতে এসে কিনা এই লোক মশারি খুঁজছে, তাও কিসের জন্য? তার বউকে দু একটা মশায় কামড়াচ্ছে বলে। তুর্যের এই ধরনের কথাবার্তার সাথে আর কেউ পরিচিত না থাকলেও আরুষ ঠিক পরিচিত। ছেলেটা এগিয়ে এলো তুর্যের পানে, মাথা চুলকে বলল, অফিস কক্ষে মশারি কোথা থেকে আসবে স্যার? কয়েল থাকলেও থাকতে পারে। আরুষের কথা শুনে চকচক করে উঠল তুর্যের চোখ দুখানা, গদগদ হয়ে বলল, সাব্বাস বেটা, কে বলেছে তুই আকার রসিকার ছাড়া বলদ? এই তো তোর মাথায় বুদ্ধি আছে। ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে বাঘ বেতনটা জড়িয়ে আমি তো কলের কথাই তুলে বসেছিলাম।
কথাটা শেষ করে তুর্য ফিরে তাকালো উকিলের পানে, ভীষণ আশা নিয়ে শুধালো। আপনার অফিসে কি কয়েল আছে? উকিল তুর্যকে হতাশ করে জবাব দিলেন। না, আমার অফিসে কয়েলও নেই। তুর্যের মেজাজ খারাপ হলো কিছুটা। কি একটা অফিস যেখানে কিছু রাখে না, তার বউকে মশায় কামড়াচ্ছে অথচ একটা কয়েল পর্যন্ত নেই। এক মিনিট, মশায় কামড়াচ্ছে নাকি চুমু খাচ্ছে? তুর্যের হৃদয়টা হাহাকার করে উঠল, মস্তিষ্ক বলে উঠল, এত বছর বিয়ে করে বউকে এখনো চুমু খেতে পারলি না, অথচ দেখ মশাগুলো এসে কি সুন্দরভাবে তোর বউকে চুমু খেয়ে যাচ্ছে। ছি তুর্য, ছি। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, আচ্ছা, এর মশাইগুলো বেয়াদব, অসভ্য মার্কা, কত বড় সাহস! এরা আমার বউকে চুমু খায়, আমার অধিকারে ভাগ বসায়। কথাগুলো বলেই তুর্য পাশ ফিরে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনো ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে তার পানে। তুর্য ধমকে উঠল পৃথাকে, দাঁত কিরমির করে বলল, তাড়াতাড়ি কাগজে সইটা করে আমাকে উদ্ধার করো, আমার এই মামলাগুলোকে সহ্য হচ্ছে না। আকস্মিক ধমকে পৃথা কেঁপে উঠল। তুর্যের বলা শেষ কথাটা বোধগম্য না হলেও মুখ খুলে কিছু জিজ্ঞেস করলো না আর। সামনে রাখা কলমটা হাতে নিয়ে কাগজে খসখসে ধ্বনি তুলে সই করে দিল দ্রুত। ব্যাস, তুর্য এবং পৃথার আইনি বিয়েও শেষ এবার। তুর্যের চিন্তা অনেকটাই কমলো এবার। নিশ্চিন্ত মনে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। উকিলের সাথে শেষ একবার হাত মিলিয়ে এবং তার পাওনা পরিশোধ করে বেরিয়ে এলো অফিসের বাইরে। রাত বেড়েছে কিছুটা, চারিদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে। অন্ধকারেরা গ্রাস করে নিয়েছে পরিবেশ। এই নিস্তব্ধ অন্ধকারের বুক চিরেই হাইওয়ে ধরে সাই সাই করে গন্তব্যের পানে ছুটে চলেছে তুর্যের গাড়িটা। সামনে ড্রাইভিং সিটে বসে আরুষ গাড়ি চালাচ্ছে, আর পিছনের সিটে রয়েছে তুর্য আর পৃথা। তখন উকিলের অফিস থেকে বেরিয়ে গাড়িতে চেপে বসেছিল তারা তিনজন, আর গার্ডসরা চেপেছে তাদের নির্ধারিত অন্য গাড়িতে। তুর্য আর পৃথা পাশাপাশি বসলেও দুজনের মধ্যে দূরত্ব রয়েছে বেশ। অবশ্য এই দূরত্বটা রেখেছে পৃথা নিজেই। তুর্য আর আগ বাড়িয়ে বলেনি কিছু, এমনি মেয়েটার উপর থেকে কম ধকল আজ যায়নি, তাই নিশ্চুপভাবেই সবটা মেনে নিয়েছে সে। মেয়েটাকে একটু একা থাকতে দিয়ে নিজে মনোনিবেশ করলো মোবাইলে। খানিক সময় গড়ালো। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়েই তাকালো পৃথার পানে। মেয়েটা গাড়ির সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কি স্নিগ্ধ লাগছে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী। তুর্যের দৃষ্টি মুগ্ধ হলো, হৃদস্পন্দন বাড়ল তরতর করে, হৃদয় নিষিদ্ধ অনুভূতিটা চনমনে হয়ে উঠল। ইস, এসব কি ভাবছে সে? একটা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নেবে? পরক্ষণে তুর্যের হৃদয় হানা দিল মেয়েটা তার স্ত্রী, আর স্ত্রীকে ভালোবাসা নিশ্চয় সুযোগ নেওয়া নয়। তুর্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আরুষের পানে। ছেলেটাকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। হাত বাড়িয়ে ঘুমন্ত পৃথাকে টেনে নিল নিজের কাছে। ইস, কি নরম নমনীয় শরীরখানা। তুর্যের শরীর শিউরে উঠল। স্ত্রীর শরীরের স্পর্শে হৃদস্পন্দন বাড়ল মুহূর্তে। নিষিদ্ধ চাওয়ারা চনমনে হয়ে গ্রাস করলো মন মস্তিষ্ক। তুর্য ঢোক গিলল, নিজেকে সংযত করার চেষ্টা চালালো, কিন্তু বারবারই বরাবরের মতোই হৃদয় তার বিরুদ্ধে অবস্থান করছে। সে সান্নিধ্য চাইছে বউয়ের। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, বউটাকে ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো হবে, কিন্তু না, এই তো দেখছি পোলট্রি মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণ রাখতে দিল না। এবার আর তুর্য নিজেকে সংবরণ করলো না। ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল আরুষকে। বোকা ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে দিব্যি একদিনে গাড়ি চালিয়ে যাচ্ছে। তুর্য আরও সুযোগ পেল। বউয়ের সুঢল নরম কোমরখানায় নিজের পুরুষালী হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল বাহুবন্ধনে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে এতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তুর্য। বিদেশে অনেক নারীদের সাথে ওঠা বসা থাকলেও বউয়ের কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করেই রাখিয়েছে। আজ প্রথম বউয়ের এতটা নিকটে এসে নিজেকে কেমন ভীতু লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। একবার ভাবলো, না, আজ এই পর্যন্তই থাক, বাকিটা পরে বাড়িতে গিয়ে দেখা যাবে। কিন্তু মন মানছে না। পৃথার ঘুমন্ত মুখশ্রীটা খুব করে টানছে তুর্যকে। আবার মেয়েটার দিকে এগুতে গেলে হাঁটু কাঁপছে। কি একটা অবস্থা!
শেষ পর্যন্ত হাঁটু দুটো তার সাথে বেইমানি করছে। জীবনে কত বড় বড় কাজ করলো, কত গুন্ডা মাস্তানকে মেরে শুয়ে দিল, তখন হাঁটু কাঁপলো না। আর এখন মুরগির বাচ্চার মতো একটা বউর সাথে একটু উষ্ণ সময় কাটাতে এসে হাঁটু কাঁপছে। তুর্য রেগে গেল, হাঁটুর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, বজ্জাত হাঁটু, একবার বাড়িতে যাই, তোদের দুটোকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো। বেয়াদব, কাপাকাপিরা জায়গা পাস না। থামলো তুর্য, গোল গোল চোখে নিজের হাঁটুর দুটোর পানে তাকিয়ে বলল, এই, তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙুল তোলার জন্য কাপাকাপি করছিস না তো? এইসব কাপাকাপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস বউটা আমার জেগে নেই, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। তুর্য ধাতস্থ করলো নিজেকে, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বউয়ের মুখ পানে। মনের মধ্যে একটু সাহস জুগে আলতোভাবে নিজের কম্পমান ওষ্ঠ দ্বারা ছোঁয়ালো বউয়ের কপালে। ব্যাস, তুর্যের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তা জনগণের জানার কথা। এবার আর তুর্যের কাঁপাকাঁপি হলো না। হৃদয়ে বেশ উষ্ণ অনুভূতি নিয়ে একটু ঝুঁকে আলতোভাবে চুমু খেলো বউয়ের কোমল গাল দুখানায়, নাকের ডগায়, বন্ধ হওয়া চোখের পাপড়িতে। এরপর বাকি রয়েছে পৃথার ওই পদ্ম পাপড়ির ন্যায় গোলাপি কোমল ওষ্ঠজোড়া। এই ওষ্ঠের স্বাদ কেমন হবে? নিশ্চয়ই মিষ্টি উষ্ণময় অনুভূতিপূর্ণ হবে। এই প্রথম কোনো নারীর ওষ্ঠে চুমু খাবে তুর্য। দেহ মন শিহরণে অভিভূত হলো ছেলেটা। ঘোর লাগা দৃষ্টিতে তুর্য তাকালো পৃথার পানে, ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটার নরম ওষ্ঠের পানে। এই তো আর একটু হলেই দুজনার ওষ্ঠের মিলন ঘটবে। তুর্য নিজের ওষ্ঠে বউয়ের নরম ওষ্ঠের ছোঁয়া পাবে। ঠিক তখনই তড়াৎ করে চোখ মেলে তাকালো পৃথা। তুর্যকে এত নিকটে থেকে দেখে বিস্মিত হলো মুহূর্তেই। তুর্য বিস্ময়ের চরম পর্যায়ে। এমন একটা মুহূর্তে মেয়েটার চোখ খুলতে হলো। আর একটু ঘুমালে কি এমন হতো? দুজনেই চোখ বড় বড় করে তাকালো দুজনের পানে। ছিটকে দুই দিকে সরে গেল দুজন। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আপনি আমার ঘুমের সুযোগ নিচ্ছিলেন ব্রিটিশ অসভ্য পুরুষ। তুর্য অপ্রস্তুত হলো। প্রথমবারের মতো বউয়ের একটু কাছাকাছি গিয়ে এখন কিনা ঝাড়ি খেতে হবে। তবে সে নির্লজ্জ, আড়স না থাকলে এসবে তার কিছুই এসে যেত না। বউয়ের ঝাড়ি খেতে খেতেও টপার টপ বউয়ের গালে দু চারটা চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতেই ভেঙে গেছে, কিন্তু এই বেটা আড়সের সম্মুখে বউয়ের ঝাড়ি খাওয়াটা দৃষ্টিকটু, এক প্রকার মা নিজেদের দফা রফা। না, বয়সের ছোট ছোট বাচ্চাদের ছেলেদের সম্মুখে নিজের মানিজ্যভাবে হারানো যাবে না। নিজের অপ্রস্তুত ভাবকে নিজের ভেতরেই দাফন করলো তুর্য। গলা উঁচিয়ে পৃথাকে বলল, তোমার ঘুমের সুযোগ নিচ্ছিলাম নাকি তুমি আমার? ছি বউ, কেবল আইনিভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত তো যেতে সময় দিবে, তা নয় গাড়ির মধ্যেই। এইটুকু তো আর সইল না তোমার? কথাটা বলে তুর্য নিজের চোখ মুখে লজ্জালু ভাব ফুটিয়ে তুলল, লাজুক স্বরে বলল, ইস, আমার এখন লজ্জা লাগছে, এই মুখ আমি আরুষকে কিভাবে দেখাবো? পৃথা যেন আকাশ থেকে পড়ল। সে আবার কি করলো? সে তো ঘুমেছিল এতক্ষণ। পৃথা হতবাক সুরেই বলল, আমি কি করলাম? তাছাড়া আপনি আমার কাছাকাছি এসেছিলেন, আমি না। তুর্য তাকালো পৃথার পানে, নিজের সিটের দিকে ইশারা করে বলল, যে দেখো, আমি আমার সিটের সাথে বসেছিলাম, কিন্তু তুমি তোমার সিট থেকে সরে এসেছিলে। অর্থাৎ তুমি আমার দিকে এসেছো, আমি তোমার দিকে ততটা আগাইনি। এখন তুমি বলো, কে কার কাছাকাছি গিয়েছিল? পৃথা তাকালো নিজের অবস্থানের পানে, স্মরণে আনার চেষ্টা করলো তুর্যের থেকে ছিটকে সরে আসার আগে নিজের অবস্থানের কথা। বেশ গভীর চিন্তা ভাবনায় সে খুঁজে পেল পৃথা নিজের সিট থেকে সরে গিয়েছিল, অর্থাৎ সে গিয়েছিল তুর্যের কাছাকাছি। লজ্জা পেল পৃথা। ইস, সে ঘুমের মধ্যে কিনা একজন পুরুষের নিকট এভাবে চলে গিয়েছিল। তুর্য তাকে কি ভাবলো? নিশ্চয় গায়ে পড়া মেয়ে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতা আমতা করে বলল, না মানে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম তো বোধ হয়। তুর্য ঠোঁট কামড়ে হাসলো, নিজেকে ভালো সাজিয়ে বলল, আরে, এই বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না কোনো, আমরাই তো। পৃথা আর কিছু বলল না। গাড়ির জানালার পারে পানি মুখ করে তাকালো বাইরের দিকে। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস পৃথার দিকে মাত্র একটুখানি চেপে বসেছিল। তারপর নিজের হাত বাড়িয়ে পৃথাকে তার সিট থেকে সরিয়ে নিজের দিকে টেনে এনেছিল। তাই তো মেয়েটাকে এভাবে চুপ করিয়ে দেওয়া গেল, নয়তো তার মতো একজন সুপুরুষের মান ইজ্জতের এখন দফা রফা হয়ে যেত।
প্রায় শেষ রাত। ঢাকার মতো ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্তে। পুরো শহর যেন গভীর ঘুমে নিমজ্জিত। তুর্যদের গাড়িটা মাত্র এসে থামলো চৌধুরী বাড়ির সম্মুখে। সময় ব্যয় না করে পৃথাকে নিয়ে দ্রুত এই গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুর্য। পৃথা গোল গোল চোখ করে তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বিল্ডিংটার পানে। কারুকার্য খচিত বেশ শৌখিন বিল্ডিংটা। বাড়িটা দেখেই মেয়েটা আন্দাজ করে নিল তুর্যদের অর্থবিত্ত সম্পর্কে। পৃথাদের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে তুর্যদের মতো হয়তো এত নয়। মেয়েটার কেমন হৃদয় কেমন ভয় করা নাড়ল। বিয়েটা 7 বছর আগে হলেও শ্বশুর বাড়িতে তার আসা এই প্রথম। হয়তো 7 বছর আগে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় ছিল, কিন্তু এখন সবাই অপরিচিত। এদের কার চেহারা কেমন ছিল তাও খুব একটা স্মরণে নেই পৃথার। মেয়েটা অভিমানে নিজের পরিবার তো ছেড়ে চলে এলো, কিন্তু এখন এই পরিবারের লোকেরা কেমন হবে? এত বছর পর তাকে মেনে নেবে তো, নাকি জীবনে নেমে আসবে নতুন কোনো যন্ত্রণা? পৃথার ভাবনার মধ্যেই তার এক হাত ধরল তুর্য। হয়তো বুঝলো সে পৃথার চিন্তা ভাবনা। ভরসা দিয়ে বলল, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলে আর সময় ব্যয় করলো না তুর্য। পৃথার হাত টেনে নিয়ে এলো বাড়ির সদর দরজার সম্মুখে। আরুষও এসেছে তাদের পিছু পিছু। তুর্য নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেলটা চাপলো। 1 বার, 2 বার, 3 বার, না, কেউ খুলছে না। হয়তো গভীর নিদ্রায় মগ্ন বাড়ির সবাই। তুর্য আর অপেক্ষা করলো না। পকেট থেকে নিজের মুঠোফোনটা বের করে কল লাগালো কাউকে। কল ধরার সাথে সাথে শুধু এইটুকু বলল, তাড়াতাড়ি দরজা খোলো। মিনিট 2 মধ্যেই বন্ধ দরজাটা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিলল ঘুম জড়িত চোখ মুখের একজন যুবককে। বলিষ্ঠ দেহে একখানা ধূসর বর্ণের টি শার্ট জড়িয়েছে আর পরনে 3/4 প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। মুখের আদলে অনেকটা তুর্যের সাথে মিল রয়েছে, তবে ফর্সাটা তুর্যের থেকে একটু কম হবে। নাই বা কেন? তুর্য তো এত বছর বিদেশে ছিল, আর এ ছেলে দেশে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে রয়েছে তুর্য এবং পৃথার পানে। তুর্য ভ্রু কুচকালো, কণ্ঠে কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, তোর দামড়ার মতো দেহটা নিয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়া, আমি ভিতরে ঢুকবো। ভাইয়ের কথায় টনক নড়ল তৌফিকের। নয়তো এত রাতে ভাইয়ের পাশে এক রমণীকে দেখে নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলেছিল ছেলেটা। তৌফিক তড়িঘড়ি করে দরজার সম্মুখে থেকে সরে দাঁড়ালো। তুর্য সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পৃথার পানে। আদেশের সুরে বলল, আমি না আসা পর্যন্ত তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। কথাটা বলে তুর্য লম্বা লম্বা পা ফেলে গেল ভিতরের দিকে। একেবারে মা বাবার কক্ষের সম্মুখে গিয়ে পা থামলো তার। এত রাতে যদিও মা বাবার কক্ষে এভাবে টোকা দিতে ইতস্তত লাগছে, তবু উপায় নেই। তুর্য আলতোভাবে টোকা দিল বন্ধ দরজায়। মৃদু স্বরে ডাকলো, মা, মা। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। এবার তুর্য একটু জোরে টোকা দিল দরজায়, গলা বাড়িয়ে ডাকলো, মা, ও মা। এই পর্যায়ে দরজা খুললেন তাহমিনা বেগম। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেও চমকালেন না একটু, বরং বিরক্তি নিয়ে বললেন, কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। কই এতদিন পর বাড়িতে ফিরেছে, মা একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করে শার্ট ভেজাবেন, তা নয়। আচ্ছা, এটা তার নিজের মা তো? মাঝে মাঝে সন্দেহ লাগে তুর্যের। সে যাই হোক, এখন অত কিছু ভাবার সময় নেই। ছেলেটা মায়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে ফিরেছি মাত্রই, সাথে তোমার। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন তাহমিনা বেগম। কপাল কুঁচকে বললেন, এত রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিনের বেলা ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙতো না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার সন্দেহ গাঢ় হলো, এটা সত্যি তার মা তো? পরক্ষণে তুর্যের হৃদয় কড়া নাড়ল। তাহমিনা বেগম তার মা হওয়ার সাথে সাথে ঘসিটি বেগমের বংশধর তো, এর দ্বারা সব সম্ভব। সেই বহুকাল আগে ঘসিটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল পরিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সে তুলনায় তার বংশধরেরা তো কিছুই করছে না। তুর্য সময় নিল না বেশি, থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকেই তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছে, বাইরে দাঁড় করে রেখেছে। বরণ করে ঘরে তুলবে নাকি আমি ঘরে নিয়ে আসবো? পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলে বউকে একটু বরণও করতে পারলাম না। তাহমিনা বেগমের চোখ বড় বড় হলো, অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি তুই পৃথাকে নিয়ে এসেছিস?
তুর্য উপর নিচ মাথা নাড়ল, মুখে বলল, হ্যাঁ। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন। চোখ মুখের তার ঘুম ঘুম ভাবটা কেটে গেল এক মুহূর্তেই। খুশিতে গদগদ হয়ে বললেন, এটা না হলে আমার ছেলে এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব আকাজ করে বেড়াস। তুর্যের চোখ ছোট ছোট হলো। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠেই বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করে রেখেছি মা। তাহমিনা বেগমের চোখ মুখ গম্ভীর হলো। ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, বলবি না রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পৃথাকে নিয়ে আসছিস বেয়াদব? কথাটা বলে থামলেন তাহমিনা বেগম। হন্তদন্ত হয়ে ছুটলেন পৃথার পানে, ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই পা ব্যথা করছে। মায়ের এহেন কথায় তুর্য অবাক না হয়ে পারল না। বেচারা এতদিন পর বাড়িতে ফিরল, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার মায়ের, অথচ পুত্রবধূর জন্য দরদের শেষ নেই। একদম লাফিয়ে চলে গেল পুত্রবধূর নিকট। তা ছেলে না থাকলে ছেলের বউটা আসতো কোথা থেকে? তুর্য মায়ের পিছু পিছু ছুটল, ঠোঁট উল্টে বলল, আমারও পা ব্যথা করছে, এতটা পথ জার্নি করে এসেছে, শরীরটা ক্লান্ত বেশ। তাহমিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতি, এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল, খসের বেগমের প্রধান বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখলেন বসার কক্ষে। এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘোমটা মাথায় নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখে হৃদয় প্রশান্তি অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে, গলা উঁচিয়ে বললেন, কই সব তোমরা দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যেই তাহমিনা বেগমের হাঁক ডাকে ঘুম ছেড়ে সবাই জড়ো হলো বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজায় দাঁড়ানো কালো শাড়ি পরিহিত রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করলেন না, জালদের সাথে নিয়ে ছুটলেন বরণডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পরে বাড়ির চৌকাঠে পা দিয়েছে, তাকে কি আর বরণ না করে ঘরে তোলা যায় নাকি? ঘরে যা যা ছিল তা দ্বারাই অল্প সময়ের মধ্যে বরণ সাজিয়ে নিলেন বাড়ির মহিলাগণ। অতঃপর ছুটে এলেন আবার বসার কক্ষে। তাহমিনা বেগম হাতে বরণডলা নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালেন পৃথার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্যের চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এতটা সহজে সবাই তাকে আপন করে নেবে। এই শেষ রাতে উঠে হুলস্থুল বাঁধিয়ে বরণ করে নেবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মানো ভয়টা উবে গেল, কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতেই তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার উপরে, নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গেছে মেয়েটা, সেই কবে দেখেছিলাম তোকে। কথাটা বলেই আবার পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার এক গালে হাত রেখে অনুতাপের সুরে বললেন, এতদিন ধরে প্রতিদিন আমি গুমড়ে মরেছি, ভেবেছি আমার ভুলের জন্য তোর জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি, হয়তো তোর সাথে অন্যায় করেছি আমি। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক, দেরিতে হলেও আমার ছেলেটার সুবুদ্ধি হয়েছে, একটু তোকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে।